Good morning, my dear student. I hope তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং আমরা এটাও আশা করি তোমরা বন্দে ত্রিপুরা পরিচালিত যে বিভিন্ন ক্লাসগুলি হচ্ছে সেগুলিও নিয়মিত তোমরা ফলো করছো। যাই হোক, তো আমি আজকে তোমাদের ক্লাস 11-এর কেমিস্ট্রি পড়াবো এবং কেমিস্ট্রির মধ্যে যেটা আমরা আলোচনা করব সেটা হলো চ্যাপ্টার 2, দ্যাট ইজ স্ট্রাকচার অফ অ্যাটম, অর্থাৎ পরমাণুর গঠন। তো তোমরা অবশ্যই তোমাদের টেক্সট বই বা অ্যাজ ইউজুয়াল আমরা যে বলে থাকি খাতা কলম এগুলি নিয়ে বসো, তাহলে যেগুলি ইম্পর্ট্যান্ট পয়েন্ট আসবে সেগুলি খাতার মধ্যে লিখে নিতে পারবে। ঠিক আছে? আচ্ছা, সো চ্যাপ্টারের নাম হলো পরমাণুর গঠন বা স্ট্রাকচার অফ অ্যাটম, তাই তো? তো এর থেকে কিন্তু আমরা বুঝতে পারি যে চ্যাপ্টারের ভিতরে কি থাকবে। এই চ্যাপ্টারের ভিতরে অবশ্যই বিভিন্ন টপিক আছে, কিন্তু মূলত যেটা দিয়ে শুরু হয় বা যেটা আছে সেটা হলো একটা পরমাণু কিভাবে গঠিত হয় বা একটা পরমাণুর ভিতরে কি কি থাকে, কিভাবে থাকে। ঠিক আছে? পরমাণুর গঠন যে চ্যাপ্টার, এটা কিন্তু তোমরা ক্লাস 9-এ যখন ছিলে, ক্লাস 9-এও কিন্তু পড়ে এসছো সেই একই নাম পরমাণু গঠন দিয়ে। তো এখন ক্লাস 11-এ যখন এটা পড়বে, অবশ্যই ক্লাস 9-এ যেগুলি পড়েছিলে সেগুলি তো কাজে লাগবেই, তার পাশাপাশি কিন্তু আর অনেক নতুন নতুন জিনিস তোমরা এই চ্যাপ্টার থেকে শিখতে পারবে। তো পরমাণু গঠন বলতে গেলেই আমাদের বলতে হয়, এবং আমি এখন যেগুলি বলবো অলরেডি তোমরা ক্লাস 9-এ কিন্তু সেগুলি পড়ে এসছো, তো জাস্ট রিভাইজ করে নেওয়া। যেমন যে তোমরা জানো বিজ্ঞানী ডাল্টন প্রথম পরমাণু নিয়ে কি বলেছিলেন, বা আমরা যদি বলি যে পরমাণু বলতে কি বোঝায়, তোমরা জানো ডাল্টনের মত অনুযায়ী উনি বলেছিলেন যে পরমাণু হলো পদার্থের ক্ষুদ্রতম অবিভাজ্য কণা, অর্থাৎ যে কোনো পদার্থের সবচেয়ে ক্ষুদ্রতম যে কণাটা, যাকে নাকি আর বিভাজিত করা যায় না, তাকে বলা হয় পরমাণু। কিন্তু আমরা জানি যে পরবর্তী সময়ে আমরা জানতে পেরেছিলাম যে না, এরকম না, পরমাণুর থেকে আরও ক্ষুদ্র ক্ষুদ্র অংশ রয়েছে বা পরমাণুর ভিতরে আর অনেক ক্ষুদ্র ক্ষুদ্র অবকণিকা রয়েছে, সাব পার্টিকেল রয়ে গেছে। এবং সেগুলি কি এটাও তোমরা জানো, কারণ ক্লাস 9-এ তোমরা এই চ্যাপ্টারটা পড়ে এসেছো, তাই তো? তোমরা অলরেডি জানো যে পরমাণুর ভিতরে 3 ধরনের মুখ্য কণিকা থাকে। সেগুলি কি? প্রোটন, ইলেকট্রন, নিউট্রন। এবং প্রোটন, ইলেকট্রন, নিউট্রন ডিসকভারি কীভাবে হয়েছে, কারা করেছে, কিভাবে করেছে, তোমরা এগুলি ইলাবোরেটরি ক্লাস 9-এ কিন্তু পড়ে এসেছো। তো আমি ইলেকট্রন, প্রোটন, নিউট্রন ডিসকভারি এগুলি যাচ্ছি না। তো ক্লাস 9-এর সঙ্গে মিলিয়েই আমি প্রথম দিকে যেটা পড়াবো এটা হলো পরমাণুর গঠন নিয়ে বিভিন্ন মতবাদ রয়ে গেছে, যাদের আমরা বলি অ্যাটমিক মডেল। ঠিক আছে? তো এই মডেলগুলি মধ্যে আমরা কোন মডেলটা প্রথমে এসছে, এরপরে কে এসছে, পরমাণু গঠন নিয়ে ওরা কি বলেছেন, এগুলি আমরা ডিসকাস করব। সো আমি শুরুতে তোমাদের বলছি যে আমরা তাহলে পড়ছি কি, যে পরমাণু গঠন সম্পর্কিত বিভিন্ন মতবাদগুলি বা থিওরিগুলি। তো পরমাণু গঠন নিয়ে বিজ্ঞানী জে থমসন প্রথম তার মতবাদ প্রকাশ করেন, যে অর্থাৎ ইলেকট্রন, প্রোটন এগুলি আবিষ্কার হয়ে যাওয়ার পর সেগুলি পরমাণুর ভিতরে কিভাবে থাকে, কিভাবে এগুলির রিঅ্যারেঞ্জমেন্ট হয়, কোথায় কি থাকে, এগুলি নিয়ে বিভিন্ন বিজ্ঞানী তাদের মতবাদ দিয়েছিলেন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে। তার মধ্যে প্রথম যে মতবাদটা, অর্থাৎ পরমাণুর গঠন সম্পর্কিত যে মতবাদ, সেটা হলো বিজ্ঞানী জে থমসনের দেওয়া যে মতবাদ, তাকে আমরা বলি থমসনের পরমাণু মডেল। তাহলে আমরা দেখব এখন যে বিজ্ঞানী থমসন পরমাণু গঠন সম্পর্কিত ইলেকট্রন বা প্রোটন বা এগুলি কিভাবে থাকে
এগুলো নিয়ে কী বলেছেন। সো আমরা পড়ছি প্রথম কি, যে থমসনের পারমাণবিক যে মডেলটা বা থমসনস অ্যাটমিক থিওরি। তা আমরা প্রথমে থিওরির মধ্যে পড়ব, অ্যাটমিক থিওরির মধ্যে নাম্বার 1 থমসনের পারমাণবিক মডেল। থমসনস অ্যাটমিক থিওরি, থমসনের পারমাণবিক মডেল বা পরমাণুর মডেল। তো থমসন পারমাণবিক মডেলের বা পরমাণুর গঠন নিয়ে একদম সিম্পল একটা মতবাদ প্রকাশ করেছিলেন, ভেরি সিম্পল। কি সেটা? উনি বলেছেন যে পরমাণুর আকৃতি হলো গোলাকার। উনি বলেছেন পরমাণু গোলাকার আকৃতির হয় এবং এই গোলাকার আকৃতির ভিতরে পজিটিভ চার্জ বা ধনাত্মক আয়নটা সমগ্র গোলকের মধ্যে সমভাবে বণ্টিত থাকে এবং এই পজিটিভ আয়নগুলির ফাঁকে ফাঁকে বা পজিটিভ আয়নগুলির মধ্যে ইলেকট্রনগুলি এমবেডেড বা গ্রথিত থাকে। ঠিক আছে, তো তোমরা আগে একটা ছবি দেখো থমসনের পারমাণবিক মডেল নিয়ে, যে একটা ছবির মাধ্যমে আমরা দেখানোর চেষ্টা করব সেটা তোমরা আগে দেখো। এই যে ছবিটা, এটা থমসনের পরমাণু মডেলের ছবি। তো দেখো আমরা বলছি, এই ছবিটা দেখতে পাচ্ছ তোমরা, একটা গোলক আছে, আমরা বলি এটাকে পজিটিভ স্ফিয়ার, মানে ধনাত্মক আধান বিশিষ্ট একটি গোলক আছে। সেই গোলকের মধ্যে ইলেকট্রনগুলি কি করা আছে? এমবেডেড, মানে গ্রথিত আছে। অর্থাৎ পুরোটা হলো আমার পজিটিভ স্ফিয়ার, তার মাঝখানে 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 ইলেকট্রনগুলি থাকে। এটা ছিল থমসনের একদম সিম্পল থিওরি। তোমরা ছবিটা দেখে বুঝতে পারছো, একটা গোলক আছে, গোলকের মধ্যে যে আরও ছোটো ছোটো গোলকগুলি আছে এগুলি হলো ইলেকট্রন। ঠিক আছে, তাহলে যে দেখলাম আমরা, এটা হলো থমসনের পরমাণু মডেল। এবার আমরা এটাকে আরেকটু বুঝি। তাহলে ছবিটা তোমরা অবশ্যই দেখে নিয়েছো। আমি আবার বলছি, আমার সমগ্র গোলকটা হলো পজিটিভ স্ফিয়ার, এর মধ্যে ইলেকট্রনগুলি কি করা থাকে? এমবেডেড, বা আমরা বলতে পারি ও যে গ্রথিত থাকে। এই মডেলটাকে আরও অনেক নামে বলা হয়। এই মডেলটাকে আমরা বলি প্লাম পুডিং মডেল বা রেজিন পুডিং মডেল, বা আমরা বলি ওয়াটারমেলন মডেল। বলে এগুলি কেন বলা হয়? আচ্ছা, তোমরা এখন ছবিটা দেখলে, এবার আমরা এটাকে একটু ব্যাখ্যা করি। দেখো, মনে করো সবচেয়ে ইজি বুঝাই যে ওয়াটারমেলন মডেল কেন বলে, বা তরমুজ। মনে করো তোমরা সবাই তরমুজ তো অবশ্যই চেনো। এই সমগ্র যে তরমুজটা, এটা হলো আমার পজিটিভ স্ফিয়ারটা। আর তরমুজের ভিতরে আমরা জানি কালো কালো বিচিগুলি থাকে। সেই কালো কালো যে বীজগুলি থাকে, সেই বীজগুলি হলো আমার ইলেকট্রন। তাহলে সমগ্র তরমুজটা হলো আমার, যেটাকে বললাম পজিটিভ স্ফিয়ার, আর সেই তরমুজের ভিতরে আমরা জানি কালো কালো বীজগুলি থাকে। এই বীজগুলি হলো এখানে ইলেকট্রন। এভাবে তরমুজের সঙ্গে বা ওয়াটারমেলনের সাথে এই মডেলটাকে তুলনা করে বোঝানো হয়। এজন্য এই মডেলটাকে আমরা ওয়াটারমেলন মডেলও বলি, বা প্লাম পুডিং মডেল বা রেজিন পুডিং মডেল কেন বলে? তোমরা এটাও ভাবতে পারো যে আমরা যে মনে করো ক্রিসমাস কেক, যে কেক দেখি, কেকের মধ্যে কি করা থাকে? মনে করো কাজু বাদাম বা কিশমিশ বা আর অন্যান্য জিনিস, এগুলি কি করে বিভিন্ন জায়গায় দিয়ে রাখে ছড়িয়ে। এর জন্য এটাকে আমরা প্লাম পুডিং মডেল বা যেটা বললাম ওই যে বড়দিনের কেক, তার সঙ্গে তুলনা করে থাকি। ভেরি সিম্পল। থমসনের মডেল থেকে এটা আমরাও এটা বুঝতে পারি, বা এটা উনি বলেছিলেন যে পরমাণুর মধ্যে বা ওভারঅল পরমাণুটা নিস্তরিত হয়। ঠিক আছে, আমরা জানি বা তোমরা অলরেডি জানো, প্রোটনগুলি বা পজিটিভ আধান কার হয়? প্রোটনের হয়। আর নেগেটিভ আধান কার হয়? ইলেকট্রনের হয়। তো সমগ্র পরমাণুটা নিস্তরিত বা প্রসম হয়, ইলেকট্রিক্যালি নিউট্রাল হয়। তো এটা ছিল থমসনের পারমাণবিক মডেল, ভেরি সিম্পল মডেল। যদি পরবর্তীকালে অন্যান্য বিজ্ঞানীরা যখন ওদের মডেল দিলেন, তখন দেখা গেছে যে থমসনের পারমাণবিক মডেলে অনেক অসঙ্গতি পাওয়া গেছে, বা যেটা অন্য মডেলের সঙ্গে মিল হচ্ছে না, বা তার ভুল ত্রুটি পাওয়া গেছে। তো এভাবে প্রথম মডেল দিয়েছিলেন থমসন। এরপর
আমরা পারমাণবিক মডেল যেটা নিয়ে আলোচনা করব সেটা কার মডেল, সেটা হলো, তো এটা মনে রাখবে, এটাকে কি বলা হয়, এটা কিন্তু ওয়াটার মডেল, ওয়াটারমেলন মডেলও বলা হয়, ওয়াটারমেলন মডেলও আমরা বলে থাকি, বা প্লাম পুডিং মডেলও এটাকে বলা হয়ে থাকে। কেন এটা আমি তোমাদের বুঝিয়ে দিয়েছি। তো একদম সিম্পল একটা থিওরি ছিল থমসনের, এটা তোমরা বুঝে নিয়েছ। সেকেন্ড যে থিওরিটা পরমাণুর গঠন নিয়ে, সেটা হলো বিজ্ঞানী রাদারফোর্ডের দেওয়া, যেটাকে আমরা বলি রাদারফোর্ডের পারমাণবিক মডেল। একটা গুরুত্বপূর্ণ পারমাণবিক মডেল হলো রাদারফোর্ডের পারমাণবিক মডেল, রাদারফোর্ডস অ্যাটমিক থিওরি। তো রাদারফোর্ডের যে পরমাণুর মডেল বা পারমাণবিক মডেল যাই বলি, সেই রাদারফোর্ডের পারমাণবিক মডেলের মধ্যেও উনি কীভাবে এই মডেলটা দিয়েছিলেন বা এই মডেলের যে সিদ্ধান্তগুলি সেগুলিতে উপনীত হয়েছিলেন। তো আমরা আগে বলেছিলাম ইলেকট্রন প্রোটন ডিসকভারির পর সেগুলি পরমাণুর মধ্যে কীভাবে সজ্জিত থাকে, ইলেকট্রনগুলি কোথায় থাকে, প্রোটন কোথায় থাকে, এগুলি নিয়ে বিভিন্ন মডেল আমরা পড়াশোনা করছি এখন। তার মধ্যে প্রথম বললাম থমসনের পারমাণবিক মডেল, সেকেন্ড ওয়ান ইজ রাদারফোর্ডের পারমাণবিক মডেল। তো রাদারফোর্ড এবং ওনার স্টুডেন্টরা একটা পরীক্ষা করেছিলেন, যেটা থেকে উনি এই সিদ্ধান্ত বা এই মডেলটা দিয়েছিলেন, সেটাকে বলা হয় রাদারফোর্ডের আলফা বিচ্ছুরণ মডেল বা রাদারফোর্ডস আলফা স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট। তো রাদারফোর্ডের আলফা স্ক্যাটারিং বা আলফা বিচ্ছুরণ যে পরীক্ষাটা, সেটা কি এটা আমরা বুঝব। তো এই পরীক্ষাটা হলো কি, আচ্ছা আমি বলে রাখি আবার, তোমাদের পাঠ্য বইটা ফলো করলে অবশ্যই তোমরা পেজ নাম্বার 34 ফলো করলে এগুলি পেয়ে যাবে। তোমরা অবশ্যই বই সামনে রেখে ক্লাস করতে বসেছো। তো এবার রাদারফোর্ডের পরমাণু মডেল বোঝার জন্য আমরা একটি ছবির সাহায্য নেব, যে ছবিটা তোমাদের বইয়ে আছে, তাহলে তোমাদের কি হবে, বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, তো তোমরা আগে ছবিটা দেখো, তারপর আমি বলছি যে রাদারফোর্ড যে আলফা স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট যেটাকে আমরা বলি, রাদারফোর্ডের আলফা বিচ্ছুরণ পরীক্ষা, সেটাতে কি করেছেন, কিভাবে করেছেন, লেখা আছে এটার মধ্যে তোমাদের। আচ্ছা, এবার এটা কিসের ছবি? রাদারফোর্ড কি করেছিলেন, যে উনি একটা তেজস্ক্রিয় মৌল নিয়েছিলেন, ফর এক্সাম্পল রেডিয়াম একটি তেজস্ক্রিয় মৌল, তোমরা জানো। সেই তেজস্ক্রিয় মৌল থেকে আমরা জানি আলফা বিটা গামা বিভিন্ন ধরনের রশ্মি নির্গত হয়। তাহলে আলফা পার্টিকেল বের হওয়ার যে সোর্সটা, সেটা একটা তেজস্ক্রিয় মৌল, সোর্স অফ আলফা পার্টিকেল, ছবিতে আছে সোর্স অফ আলফা পার্টিকেল, মানে ইহে একটি তেজস্ক্রিয় মৌল। যেমন রেডিয়াম একটি তেজস্ক্রিয় মৌল। এবার এই তেজস্ক্রিয় মৌল থেকে আলফা রশ্মি বের হবে, সেটা একটা লেড প্লেটের মধ্যে ছিদ্র করা আছে, সেটা দিয়ে যাবে, অর্থাৎ আলফা রশ্মির স্রোত লেড প্লেটের মধ্যেকার ছিদ্র দিয়ে যাবে, গিয়ে পড়বে কিসের উপরে, পড়বে খুবই পাতলা একটা গোল্ড ফয়েল বা স্বর্ণের পাত। তো গোল্ড ফয়েলে প্রচুর পরিমাণে কি আছে, গোল্ডের পরমাণু আছে, সেটা তোমরা বুঝতে পারছো। তাহলে আমি যেটা করলাম, সেট আপটা কি, এক্সপেরিমেন্টের সেট আপটা হলো যে আমার একটা আলফা পার্টিকেলের বা আলফা রশ্মি বের হওয়ার একটা সোর্স আছে, সেটা লেড প্লেটের মধ্য দিয়ে যাবে ছিদ্র দিয়ে, গিয়ে কিসের উপর পড়বে, সেটা পড়বে গিয়ে গোল্ড পাতলা, খুবই পাতলা গোল্ড ফয়েলের উপরে পড়বে, লেখা আছে ছবিতে গোল্ড ফয়েল। এবার গোল্ড ফয়েলের সারাউন্ডিংসে দেখো বৃত্তাকার বা চক্রাকার একটা স্ক্রিন থাকে, সেই স্ক্রিনের মধ্যে কি দেওয়া থাকে, সেই স্ক্রিনটার মধ্যে জিঙ্ক সালফাইডের প্রলেপ বা লেয়ার দেওয়া থাকে। এটা দেওয়ার সুবিধাটা হলো কি, যখন আলফা রশ্মিগুলি গিয়ে সেই জিঙ্ক সালফাইড লাগানো স্ক্রিনটার মধ্যে পড়বে, সেখান থেকে আলো বের হবে। ঠিক আছে, আলোকের ফুলকি বের হবে, মানে যখন ওই আলফা রশ্মিগুলি গিয়ে স্ট্রাইক করবে আমার সেই জিঙ্ক সালফাইড লাগানো যে পর্দাটা, যদি এখান থেকে আলোক ফুলকি বের হয়, আমি বুঝতে পারবো যে আলফা রশ্মিগুলি গিয়ে ওইখানে স্ট্রাইক করেছে। তোমরা দেখবা স্টার মার্কের মতো কিছু মার্কিং দেওয়া আছে, মানে কি ওইখানে গিয়ে আলফা রশ্মিগুলি স্ট্রাইক করেছে, তখন আমি আলো দেখতে পেয়েছি। বোঝা গেল? ফটোগ্রাফিক প্লেট বলা হয় এটাকে। এই হলো এক্সপেরিমেন্ট সেট আপ। এবার কী করা হবে, কি সেই সোর্স অফ আলফা পার্টিকেল থেকে
আলফা রশ্মি নির্গত হবে, হয় লেড প্লেটের ভিতর দিয়ে গিয়ে আমার গোল্ড ফয়েলকে স্ট্রাইক করবে। এই হলো আমার যে উদ্দেশ্যটা। তো গোল্ড ফয়েলকে স্ট্রাইক করবে, তো এটা করেছিলেন রাদারফোর্ড এবং ওনার স্টুডেন্টরা। তো এই সেট আপের পর ওরা কী অবজারভেশন করলেন, ওরা পরীক্ষার পরে কি দেখলেন, ওরা তিনটা মুখ্য বিষয় লক্ষ্য করেছিলেন পরীক্ষার ফল হিসাবে। ওনারা দেখলেন যে যখন আলফা পার্টিকেলগুলি সোর্স থেকে বের হয়ে লেড প্লেট হয়ে গোল্ড ফয়েলে স্ট্রাইক করবে, এটা আমি করেছিলাম সেট আপ। ওনারা দেখলেন, প্রথম দেখলেন নাম্বার 1 পয়েন্ট হলো যে বেশিরভাগ আলফা রশ্মি সেই গোল্ড ফয়েলটাকে ভেদ করে চলে যায়, গিয়ে ফটোগ্রাফিক প্লেটে স্ট্রাইক করে আমরা আলোক ঝলক দেখতে পাই। তো কি বললাম যে নাম্বার 1 পয়েন্ট হলো মোস্ট অফ দ্য আলফা পার্টিকেলস, মানে বেশিরভাগ, প্রায় 99% বেশিরভাগ আলফা পার্টিকেল গোল্ড ফয়েলটাকে ভেদ করে গিয়ে ফটোগ্রাফিক প্লেটে আঘাত করে, মানে তারা কোনো বাধা ছাড়াই সেই গোল্ড ফয়েলটাকে ভেদ করে চলে যেতে পারে বা গেল। ঠিক আছে। সেকেন্ড পয়েন্ট দেখলেন যে খুবই কম সংখ্যক আলফা কণা আছে যেগুলি কি করে, যেগুলি সামান্য কোণ করে বিক্ষিপ্ত হয়। আচ্ছা, আমি এখন যেটা বলছি অবজারভেশনের জন্য আমরা আরেকটা ছবি দেখব। ওই ছবিটা দেখলে তোমরা যে রাদারফোর্ডের যে পরীক্ষাটা তার অবজারভেশনটা বুঝতে পারবে, পর্যবেক্ষণটা কি। দেখো, আমি যেটা বলেছিলাম নাম্বার 1 পয়েন্ট যে বেশিরভাগ আলফা রশ্মির কণা কি করে, তারা গোল্ড ফয়েলটাকে ভেদ করে বা ক্রস করে চলে যায় সোজা। ঠিক আছে। সেকেন্ড পয়েন্ট হলো খুবই কম সংখ্যক আলফা কণা দেখা গেল যেগুলি কি করলো, যেগুলি সামান্য কোণ করে বিক্ষিপ্ত হয়ে গেল, ডিফ্লেকশন হলো। তো যদি ছবি দেখো তোমরা বেশিরভাগ অ্যারোমার্ক করে দেখানো হয়েছে, বেশিরভাগ অ্যারোমার্ক কি করেছে, গোল্ড ফয়েলটাকে ক্রস করে পিছনে চলে গেল। দেখো আর কয়েকটা দেখতে পাচ্ছ তোমরা ছবিতে যে কি করলো, এগুলি এখানে যে ব্লু কালারের যেগুলো দেওয়া আছে এগুলি কি, এগুলি কিন্তু ওই যে থিন গোল্ড ফয়েল আছে আমার, বা পাতলা গোল্ড ফয়েল আছে, তার মধ্যে থাকা যে গোল্ডের কণাগুলি বা গোল্ডের পরমাণুগুলি দেখানো হয়েছে। ঠিক আছে। তাহলে কয়েকটা আলফা কণা কী করলো, যে তারা যখন এটা স্ট্রাইক করলো সেই গোল্ড ফয়েলের মধ্যে, তখন সেগুলি সামান্য অ্যাঙ্গেল করে বিক্ষিপ্ত হলো, এদের বলে আমরা ডিফ্লেকশন হয়েছে। যখন লেখা আছে ডিফ্লেক্টেড আলফা পার্টিকেল, তারা যাওয়ার সময় অ্যাঙ্গেল করে বিক্ষিপ্ত হয়ে গেল। আর খুবই কম, প্রায় 20,000-এর মধ্যে একটা, খুবই কম আলফা কণা আরও বড় বা আরও বেশি অ্যাঙ্গেল করে ডিফ্লেক্টেড হলো, বা এমনকি এমন হতে পারে যে খুবই কম, যেটা বললাম প্রায় 20,000-এর মধ্যে একটি আলফা কণা যে পথে গেল স্ট্রাইক করলো, আবার সেই পথে ফিরে আসলো, দ্যাট ইজ 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ফিরে আসলো। তারপর সামারাইজ করে তিনটা ঘটনা। নাম্বার 1, বেশিরভাগ আলফা কণা গোল্ড ফয়েলকে ভেদ করে সোজা পিছনে চলে গেল। নাম্বার 2 কি, খুবই কম সংখ্যক আলফা পার্টিকেল কোণ করে ডিফ্লেক্টেড হয়ে গেল, মানে বিক্ষিপ্ত হয়ে গেল, ডিফ্লেক্টেড আলফা পার্টিকেল বলা হয়। আর খুবই কম সংখ্যক আলফা কণা তারা কী করবে, আরও বেশি কোণ করে ডিফ্লেকশন হবে, বা তারা যে পথে গেল 180 অ্যাঙ্গেল করে আবার সেই পথে ফিরে আসলো। এই তিনটা ফেনোমেনন আমরা অবজার্ভ করবি কিসের থেকে, রাদারফোর্ডের আলফা স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট থেকে। ঠিক আছে। আচ্ছা, এই তিনটা ঘটনা আমরা দেখলাম। এখন আমরা এই তিনটা ঘটনা দেখার পরে রাদারফোর্ড কীভাবে এগুলিকে এক্সপ্লেন করলো সেটা আমরা বুঝবো। ওকে। আচ্ছা, রাদারফোর্ড এগুলি ব্যাখ্যা দিতে গিয়ে বললেন যে যেহেতু বেশিরভাগ আলফা কণা গোল্ড ফয়েলটাকে ভেদ করে পিছনে চলে গেল, তার মানে তারা গোল্ড ফয়েলের ভিতরে কোনো ধরনের বাধার সম্মুখীন হয়নি। তার মানে উনি সিদ্ধান্ত করলেন যে পরমাণুর বেশিরভাগ স্থানই হলো ফাঁকা। আচ্ছা, এবার তোমাদের একটু বলে রাখি যে আলফা কণা বলতে এটা কি বোঝায়। আলফা যে কণাটা, আমরা আলফা কণাকে বলি 2 একক ধনাত্মক আধানযুক্ত হিলিয়াম নিউক্লিয়াস, 2 একক He2+ আয়ন, 2 একক ধনাত্মক আধানযুক্ত
হিলিয়াম যে আয়ন আছে তাকে বলা হয় আলফা কণা। তাহলে আলফা কণা কি আধান? ধনাত্মক আধান। ঠিক আছে, আচ্ছা এবার যেটা বলছিলাম, তাহলে নাম্বার 1, যেহেতু বেশিরভাগ আলফা কণা গোল্ড ফয়েলকে ভেদ করে সোজা চলে গেল পিছন দিকে, রাদারফোর্ড বললেন তার মানে তারা সেই পরমাণুর ভিতরে কোনো বাধার সম্মুখীন হয়নি যেহেতু, তাই বলেছেন যে পরমাণুর তাহলে বেশিরভাগ জায়গাটাই হলো ফাঁকা। ঠিক আছে, ওকে। এবার নাম্বার 2, যেটা আমরা বলেছিলাম যে যেহেতু কিছু সংখ্যক আলফা কণা কোণ করে ডিফ্লেক্টেড হয়েছিল, তার মানে তারা সেই পরমাণুর ভিতরে কোনো কণার দ্বারা বা কোনো কিছুর দ্বারা তারা বিকর্ষিত হয়ে অ্যাঙ্গেল করে ডিফ্লেক্ট হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা আমি বলেছি আলফা কণাগুলি ধনাত্মক আধান, যেহেতু পরমাণুর ভিতরে গিয়ে অ্যাঙ্গেল করে ডিফ্লেক্ট হলো, তার মানে পরমাণুর ভিতরে পজিটিভ কোনো কিছু আছে, কারণ আমরা জানি পজিটিভ আয়নকে রিপেল করে, বিকর্ষণ করে। তাহলে উনি বললেন যে পরমাণুর ভিতরে নিশ্চয়ই কোনো পজিটিভ কোনো একটা জায়গা আছে যেখানে আলফা কণাগুলি যাওয়ার ফলে এগুলি অ্যাঙ্গেল করে বেরিয়ে গেল, ডিফ্লেকশন হলো। আর খুবই কম সংখ্যক আলফা কণা, বললাম 20,000-এর মধ্যে প্রায় একটা আলফা কণা যে পথে গেল প্রায় সেই পথে ফিরে আসলো, তার মানে তারা ওই পজিটিভ যে জায়গাটা আছে তার একদম সেন্টারে গিয়ে আঘাত করেছে, এর ফলে বেশি বিকর্ষিত হয়েছে এবং বাউন্স ব্যাক করেছে। বুঝতে পারছো? তার 3টা ঘটনা ব্যাখ্যা উনি ভেবে দিলেন, এবং ব্যাখ্যা দেওয়ার পর ওনার যে মডেলটা উনি প্রকাশ করলেন, যাকে আমরা বলি রাদারফোর্ডের পারমাণবিক মডেল। তাহলে আমরা এখন দেখব রাদারফোর্ডের পারমাণবিক মডেলের মুখ্য বিষয়গুলি কি কি, বা আমরা বলতে পারি পোস্টুলেটস অফ রাদারফোর্ডস অ্যাটমিক থিওরি। আচ্ছা, নাম্বার 1, রাদারফোর্ড বললেন যে পরমাণুর বেশিরভাগ স্থানেই ফাঁকা, অর্থাৎ পরমাণুর মধ্যে বেশিরভাগ জায়গাতে কোনো কিছু নাই, এমটি, বেশিরভাগ জায়গায় হলো ফাঁকা জায়গা, নাম্বার 1। নাম্বার 2, উনি বললেন যে পরমাণুর সমস্ত ভর এবং পরমাণুর সমস্ত ভরটা একই জায়গায় কেন্দ্রীভূত আছে, এবং সেই জায়গাটা পরমাণুর সমগ্র আয়তনের তুলনায় খুবই ক্ষুদ্র। কি বলছি? আমরা বলছি যে অ্যাকর্ডিং টু রাদারফোর্ড পরমাণুর সমগ্র ভরটা একই জায়গার মধ্যে বা একটা জায়গার মধ্যে কেন্দ্রীভূত আছে, এবং সেই জায়গাটা সমগ্র পরমাণুর তুলনায় খুবই ক্ষুদ্র আয়তনের, এবং এই জায়গাটার মধ্যে, সেই ক্ষুদ্র জায়গাটার মধ্যে ধনাত্মক আধান বর্তমান, এবং বিজ্ঞানী রাদারফোর্ড সেই অংশের নাম দিয়েছিলেন নিউক্লিয়াস। তাহলে আমরা রাদারফোর্ডের মডেল থেকে নিউক্লিয়াসের ধারণা পাই। তাহলে আমরা যদি বলি কোন পরমাণু মডেল থেকে নিউক্লিয়াসের ধারণা পাওয়া যায়, সেটা হলো রাদারফোর্ডের পারমাণবিক মডেল থেকে। রাদারফোর্ডের মতে পরমাণুর মধ্যে ধনাত্মক আধান বর্তমান, এবং ধনাত্মক আধানটা সমগ্র পরমাণুর তুলনায় একটি ক্ষুদ্র অংশে বর্তমান, এবং ওই অংশের মধ্যে সমগ্র পরমাণু ভরটা কেন্দ্রীভূত থাকে। উনি এই অংশটার নাম দিয়েছিলেন পরমাণুর নিউক্লিয়াস বা কেন্দ্রক, তাই তো, এবং এটা সমগ্র পরমাণুর তুলনায় তার একদম কেন্দ্রে বা সেন্টারে থাকে। আচ্ছা, এরপর উনি বলেছেন যে বা অ্যাকর্ডিং টু রাদারফোর্ডস থিওরি পরমাণু নিউক্লিয়াসের মধ্যে তাহলে পজিটিভ আধান থাকে, এবং পজিটিভ চার্জের জন্য কে রেসপন্সিবল? প্রোটন রেসপন্সিবল। তার মানে পরমাণুর নিউক্লিয়াসে প্রোটন থাকে যা ধনাত্মক আধান বহন করে। রাদারফোর্ড বলেছেন যে পরমাণুর নিউক্লিয়াস যেটা আছে সেটাকে কেন্দ্র করে বিভিন্ন বৃত্তাকার পথে ঋণাত্মক আধান বিশিষ্ট ইলেকট্রনগুলি আবর্তন করে খুবই দ্রুত বেগে। আমরা কী বললাম? রাদারফোর্ডের মতে পরমাণুর কেন্দ্র বা নিউক্লিয়াস তার চারদিকে বিভিন্ন সার্কুলার পাথ বা বৃত্তাকার পথ থাকে, যে পথগুলিতে
ঋণাত্মক আধান বিশিষ্ট ইলেকট্রনগুলি তীব্র বেগে গতিশীল থাকে এবং নিউক্লিয়াসের চারদিকের এই বৃত্তাকার পথগুলিকে বলা হয় অরবিট বা কক্ষপথ। অরবিট বা কি বললাম আমরা, কক্ষপথ বলা হয়। নিউক্লিয়াসের চারদিকে যে বিভিন্ন বৃত্তাকার পথে ইলেকট্রনগুলি আবর্তন করে তাকে বলা হয় কি, অরবিট বা কক্ষপথ। ঠিক আছে। তারপর অ্যাকর্ডিং টু রাদারফোর্ড, পরমাণু নিউক্লিয়াস এবং ইলেকট্রনের মধ্যে স্থির তড়িৎ বল কাজ করে। ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন, নিউক্লিয়াস এবং ইলেকট্রনের মধ্যে স্থির তড়িৎ আকর্ষণ বল ক্রিয়াশীল। তাছাড়া রাদারফোর্ডের মতে পরমাণুর কেন্দ্রের মোট ধনাত্মক আধান এবং নিউক্লিয়াসের বাইরে যে বিভিন্ন বৃত্তাকার পথে ইলেকট্রনগুলি ঘুরে সেই ইলেকট্রনগুলির মোট ঋণাত্মক আধান তার পরিমাণ সমান হবে। অর্থাৎ কোনো পরমাণুর নিউক্লিয়াসের মোট পজিটিভ চার্জ ইলেকট্রনগুলির মোট নেগেটিভ চার্জের সমান হবে। অ্যাজ এ রেজাল্ট অফ ইট একটা পরমাণু কি হবে, ইলেকট্রিক্যালি নিউট্রাল বা পরমাণু তড়িৎ নিরপেক্ষ। কেন? কারণ পরমাণুর মধ্যে মোট ধনাত্মক আধান এবং মোট ঋণাত্মক আধানের পরিমাণটা সমান। বা আমরা এভাবে বলতে পারি, পরমাণুর মধ্যে নাম্বার অফ প্রোটনস এবং নাম্বার অফ ইলেকট্রনস, দ্যাট ইজ প্রোটনের সংখ্যা এবং ইলেকট্রনের সংখ্যা সমান। এর ফলে পরমাণু কি হয়, ইলেকট্রিক্যালি নিউট্রাল বা তড়িৎ নিরপেক্ষ হয়। এগুলি ছিল রাদারফোর্ডের পরমাণু মডেলের মুখ্য বিষয়বস্তুগুলি। তো আমরা যদি এই মডেলটাকে একটা ছবির মাধ্যমে প্রকাশ করি তাহলে আমরা এমন ড্র করতে পারি যে অ্যাকর্ডিং টু রাদারফোর্ড, যে আমি ধরে নিলাম এটা আমার পজিটিভ সেন্টার বা নিউক্লিয়াস, তার সারাউন্ডিংসে বিভিন্ন বৃত্তাকার কি থাকে, পথ থাকে, যেগুলিতে কি ঘুরে, ইলেকট্রন ঘুরে। এবং এই বৃত্তাকার পথগুলি কি বলা হয়, এগুলিকে বলা হয় অরবিট বা কক্ষপথ। আমি বুঝাচ্ছি, এটা হলো কি আমার নিউক্লিয়াস বা কেন্দ্রক। সেখানে কি থাকে, প্রোটন থাকে, নিউক্লিয়াসে প্রোটন থাকে। আর এই যে এই যে কক্ষপথগুলি আঁকলাম, এগুলিতে কি থাকবে, এগুলিতে ইলেকট্রন থাকবে। এগুলিকে বলা হয় কি, কক্ষপথ। কক্ষপথ বা আমরা বলতে পারি অরবিট। তো এইগুলো আমার রাদারফোর্ডের পরমাণু মডেল। তার খুব সংক্ষেপে বললে এরকম বোঝায় যে কোনো পরমাণুর মধ্যে নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াস ধনাত্মক আধান এবং তার চারদিকে কি থাকে, বিভিন্ন বৃত্তাকার কক্ষপথ থাকে। এই কক্ষপথগুলির মধ্যে ইলেকট্রনগুলি তীব্র বেগে গতিশীল থাকে এবং পরমাণু কি হয়, তড়িৎ নিরপেক্ষ হয়। তাহলে আমরা এটা বুঝলাম রাদারফোর্ডের পরমাণু মডেল। এবার আমরা যদি একটু কম্পেয়ার করি থমসনের সাথে, থমসন বলেছিল বা অ্যাকর্ডিং টু থমসন মডেল যে পরমাণুর যে ভরটা সমগ্র পরমাণুর মধ্যে ছড়িয়ে থাকে। কিন্তু রাদারফোর্ড কি বললেন, না, রাদারফোর্ডের মতে যে পরমাণু সমগ্র ভরটা পরমাণু আয়তনের তুলনায় ক্ষুদ্র একটি অংশে থাকে কেন্দ্রীভূত এবং ওই অংশের নামই দিলেন উনি নিউক্লিয়াস। বোঝা গেল? তোমরা ভাবতে পারো যে আমরা তো জানি পরমাণুর মধ্যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন থাকে, কিন্তু এই মতবাদের মধ্যে কোথাও নিউট্রনের কথা কেন বলা হয়নি। আসলে রাদারফোর্ড যখন তার থিওরি দিয়েছিলেন তখন অবধি কিন্তু নিউট্রন ডিসকভার হয়নি। নিউট্রন বিজ্ঞানী স্যাডউইক আরও পরে ডিসকভার করেছিলেন। এই জন্য আমরা ইলেকট্রন এবং প্রোটন কীভাবে পরমাণুর মধ্যে বিন্যস্ত থাকে সেটাই রাদারফোর্ডের মতবাদের মধ্যে আমরা লক্ষ্য করতে পারি। তাহলে আমরা পরমাণু মডেল সম্পর্কিত থমসনের পরমাণু মডেল এবং রাদারফোর্ডের পরমাণুর মডেল বা সেটা কীভাবে এসছে এগুলি কিন্তু ডিসকাস করলাম। এখন আমরা যে অংশ নিয়ে আলোচনা করব সেটা হলো, তোমরা অলরেডি এখন আমি যেটা বলবো ক্লাস 9-এ তো একদম এটা খুব ভালোভাবে পড়ে এসেছো, তবে এখন আমরা রিভাইজ করি, কারণ এই চ্যাপ্টারের মধ্যে সামনের দিকে পড়তে গেলে এই জিনিসগুলি আবার আমাদের লাগবে। সেটা হলো আমাদের টার্ম আছে দুইটা, একটা হলো অ্যাটমিক নাম্বার
এবং মাস নাম্বার। একটা হলো অ্যাটমিক নাম্বার আর একটা হলো মাস নাম্বার। ঠিক আছে, অ্যাটমিক নাম্বার কি বাংলাতে বলা হয়, এটাকে আমরা বলতে পারি পারমাণবিক সংখ্যা, পারমাণবিক সংখ্যা বলতে পারি এটা আমরাকে, বা আমরা সময় এটাকে বলি পরমাণু ক্রমাঙ্ক বলে থাকি। অ্যাটমিক নাম্বার মানে পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক আমরা এটাকে বলে থাকি। আর মাস নাম্বারকে আমরা বলি ভর সংখ্যা। মাস নাম্বার মানে হলো ভর সংখ্যা। ঠিক আছে, সো আমরা এই দুটা জিনিস বলতে কি বোঝায় এগুলি বুঝবো। এবং তোমরা ক্লাস 11-এ যারা ক্লাস করছো এখন বা ক্লাসটা দেখছো, তোমরা নিশ্চয়ই ভাবছো যে এগুলি তো আমরা ক্লাস 9-এ পড়ে এসেছি, তাই তো? তাহলে ভালো, তোমাদের একটু মনে হবে আরেকবার। তো আমরা বলি যে অ্যাটমিক নাম্বার বা পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা বলতে কি বোঝায়। সেটা হলো যে কোনো পরমাণুর কেন্দ্রে কি থাকে, আমরা এখন জানলাম প্রোটন থাকে। যদিও তোমরা অ্যাকচুয়ালি যেটা হয় এটা তোমরা জানো, আমি তারপরে বলে রাখছি, কিন্তু রাদারফোর্ডের সময় এটা বলা সম্ভব ছিল না, কারণ তখন নিউট্রন ডিসকভার হয়নি। তোমরা জানো যে একটা পরমাণুর মুখ্য 3টা কণিকা আছে, কি কি? প্রোটন, ইলেকট্রন, নিউট্রন। এবং পরমাণুর মধ্যে, যাকে আমি নিউক্লিয়াস বা কেন্দ্র বলি, সেখানে কী কী থাকে? সেখানে থাকে প্রোটন এবং নিউট্রন, এবং ইলেকট্রন থাকে নিউক্লিয়াসের বাইরের বিভিন্ন বৃত্তাকার কক্ষপথে, তাই তো? নিউক্লিয়াসে থাকে প্রোটন এবং নিউট্রন, আর নিউক্লিয়াসের বাইরে কক্ষপথে থাকে ইলেকট্রন। এটা তোমরা জানো অলরেডি। তো এখন আমরা যে সংজ্ঞাগুলি পড়ব বা অ্যাটমিক নাম্বার বলতে কি বোঝায়, সেটা হলো কোনো পরমাণুর কেন্দ্রে, দ্যাট ইজ নিউক্লিয়াসে, কোনো পরমাণুর কেন্দ্রে যতগুলি প্রোটন থাকে সেই প্রোটন সংখ্যাটাকে বলা হয় ওই পরমাণুর অ্যাটমিক নাম্বার বা পারমাণবিক সংখ্যা ওর পরমাণু ক্রমাঙ্ক। তাহলে আমি বলতে পারি অ্যাটমিক নাম্বার মানে কি, বা পারমাণবিক সংখ্যা বলতে কি বোঝায়। পারমাণবিক সংখ্যা ওর পরমাণু ক্রমাঙ্ক বলতে আমরা বুঝি যে পরমাণু নিউক্লিয়াসের মধ্যে থাকা প্রোটন সংখ্যা, প্রোটন সংখ্যা, অর্থাৎ কোনো পরমাণুর কেন্দ্রে যতগুলি প্রোটন থাকে সেই প্রোটন সংখ্যাটাকে বলা হয় ওই পরমাণুর পারমাণবিক সংখ্যা। এবং কোনো পরমাণুর ক্ষেত্রে, এটা বলেছি আমি রাদারফোর্ডের মডেল বোঝাতে গিয়ে, কোনো পরমাণুর ক্ষেত্রে পরমাণুর নিউক্লিয়াসের মধ্যে যতগুলি প্রোটন থাকে, নিউক্লিয়াসের বাইরের বিভিন্ন বৃত্তাকার পথে, দ্যাট ইজ কক্ষপথে, ততগুলি ইলেকট্রন থাকবে। ঠিক আছে, অর্থাৎ যে কোনো পরমাণুর ক্ষেত্রে নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা ইজিক্যাল টু নিউক্লিয়াসের বাইরে কক্ষপথের ইলেকট্রন সংখ্যা। তাহলে আমি বলতে পারি পারমাণবিক সংখ্যা অ্যাকচুয়ালি হলো প্রোটন সংখ্যা ইজিক্যাল টু বলতে পারি আমি ইলেকট্রন সংখ্যা, তাই তো? তাহলে যে কোনো পরমাণুর ক্ষেত্রে ইলেকট্রনকে আমরা ই দিয়ে লিখি বা ই উপরে মাইনাস দিয়ে লিখি। তাহলে কোনো পরমাণুর ক্ষেত্রে পরমাণু কেন্দ্রে যতগুলি প্রোটন থাকে তাকে বলা হয় তার পারমাণবিক সংখ্যা। আবার প্রোটন সংখ্যা কোনো পরমাণুর ক্ষেত্রে ইলেকট্রন সংখ্যার সমান হয়। তাহলে আমরা বলতে পারি দ্যাট ইজ পারমাণবিক সংখ্যা ইজিক্যাল টু প্রোটন সংখ্যা ইজিক্যাল টু ইলেকট্রন সংখ্যা। ঠিক আছে, তারপরে আমরা দেখব যে এটা গেলো পারমাণবিক সংখ্যা। প্রত্যেক পরমাণুর কিন্তু একটা নির্দিষ্ট পারমাণবিক সংখ্যা থাকে। তোমরা আগেও শিখেছ হয়তো বা ক্লাস 9-এ, বা এখন আবার পড়বে তোমরা, যে কোন পরমাণুর মধ্যে কতগুলি প্রোটন থাকে, দ্যাট ইজ কোন পরমাণুর পারমাণবিক সংখ্যা কত, এটা তোমাদের শিখতে লাগবেই। আচ্ছা, এবার তাহলে প্রত্যেক পরমাণুরে কিন্তু একটা নির্দিষ্ট পরমাণু ক্রমাঙ্ক থাকে, এবং এটা বিভিন্ন পরমাণুর বিভিন্ন হয়। যেমন হাইড্রোজেন পরমাণুর পরমাণু ক্রমাঙ্ক হলো 1, হিলিয়াম পরমাণুর পরমাণু ক্রমাঙ্ক হলো 2, সোডিয়াম পরমাণুর পরমাণু ক্রমাঙ্ক হলো 11। এভাবে তোমরা শিখে এসেছো, এখন আবার এগুলি পড়তে হবে। নেক্সট যেটা বলেছিলাম সেটা হলো মাস নাম্বার, বা বাংলাতে হলো কি ভর সংখ্যা। সো মাস নাম্বার বা ভর সংখ্যা বলতে আমরা কি বুঝি? মাস নাম্বার বা ভর সংখ্যা সেটা হলো
দেখো কোনো পরমাণুর ক্ষেত্রে প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যার সমষ্টিকে বলা হয় তার ভর সংখ্যা। আমি কি বললাম আগে লিখে নিই, তারপর বুঝতে সুবিধা হবে। যে ভর সংখ্যা হলো কোনো পরমাণুর মাস নাম্বার বা ভর সংখ্যা হলো ওই পরমাণুর প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা, প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা। নিউট্রনকে আমরা n দিয়ে লিখি, প্রোটনকে আমরা p দিয়ে লিখি, তাহলে আমরা বলতে পারি যে p প্লাস n বা n প্লাস p, যেটাই বলি সেটা ভর সংখ্যা। কোনো পরমাণুর ক্ষেত্রে প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যার সমষ্টিকে বলা হয় ওই পরমাণুর ভর সংখ্যা। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা ভর সংখ্যাকে প্রোটন এবং নিউট্রন সংখ্যার সমষ্টি লিখলাম। তোমাদের আরেকটা কথা বলে রাখি, পরমাণুর কেন্দ্রে কী থাকে বলেছি আমরা? কেন্দ্রে থাকে প্রোটন এবং নিউট্রন। প্রোটন এবং নিউট্রনকে একসাথে বলা হয় নিউক্লিয়ন্স। পরমাণুর কেন্দ্রে থাকা প্রোটন এবং নিউট্রনকে আমরা একসাথে কি বলি? নিউক্লিয়ন্স বলে থাকি। ওকে, আচ্ছা, এবার দেখো যেটা আমরা করছি, আমরা সাধারণত ভর সংখ্যাকে এ দিয়ে বুঝাই, আর যেটা বলেছিলাম পারমাণবিক সংখ্যাটাকে জেড দিয়ে বুঝাই। এবার যে কোনো একটা পরমাণুকে আমি যদি রিপ্রেজেন্ট করতে চাই, সেটাকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি বা রিপ্রেজেন্ট করি? দেখো, মনে করো আমার যে কোনো একটা পরমাণু আছে এক্স, এনি অ্যাটম, আমি এক্স দিয়ে লিখলাম। এবার এই পরমাণুটাকে আমি কিভাবে চিহ্নিত করব? ঠিক আছে, চিহ্নিত করার উপায় হলো যে পরমাণুটার উপরে লিখতে হবে ভর সংখ্যা, পরমাণুটার উপরের দিকে বাঁ দিকে লিখতে হবে তার ভর সংখ্যা, এবং নিচে বাঁ দিকে লিখতে হবে তার পারমাণবিক সংখ্যা, বা আমি বলতে পারি পরমাণু ক্রমাঙ্ক। পরমাণু ক্রমাঙ্ক এটা হলো, এটাও তোমরা ক্লাস 9-এ নিশ্চয়ই পড়ে এসছো, এখন প্রথম ক্লাসে এগুলো সব রিভাইজ হবে। তাহলে যে কোনো পরমাণু লিখলে তার উপরে বাঁ দিকে লেখা হয় ভর সংখ্যা, নিচে বাঁ দিকে লেখা হয় তার পরমাণু ক্রমাঙ্ক। আমরা এটাকে এভাবে লিখতে পারি, যেহেতু এখন বললাম এক্স, উপরে এ, নিচে জেড। কেন? কারণ আমি বলেছি যে আমরা ভর সংখ্যাকে এ দিয়ে ডিনোট করি আর পরমাণু ক্রমাঙ্ককে আমরা জেড দিয়ে ডিনোট করি। তাহলে এক্স একটি পরমাণু, তার ভর সংখ্যা হলো এ, পরমাণু ক্রমাঙ্ক হলো জেড। আমি একটা এক্সাম্পল দিচ্ছি। মনে করো সোডিয়াম পরমাণু, সোডিয়ামের কি চিহ্ন? সোডিয়ামের চিহ্ন হলো Na, তাই তো? তাহলে আমি বললাম সোডিয়ামকে কীভাবে রিপ্রেজেন্ট করব? সোডিয়ামকে রিপ্রেজেন্ট করা হয় এইভাবে, নিচে 11, উপরে 23। এটা মানে কি? সোডিয়াম পরমাণু চিহ্ন Na সবাই জানো। সোডিয়াম পরমাণুর নিচে লেখা হলো 11, উপরে লেখা হলো 23। অর্থাৎ এটা দেখে আমি বুঝতে পারবো যে সোডিয়াম পরমাণুর পরমাণু ক্রমাঙ্ক হলো 11। দ্যাট ইজ সোডিয়াম পরমাণুর মধ্যে 11টি 11 ইলেকট্রন আছে এবং 11 প্রোটন আছে। ভর সংখ্যা হলো 23। তাহলে আমি তোমাকে যদি বলি সোডিয়ামের ভর সংখ্যা 23, তার পরমাণু ক্রমাঙ্ক 11, তার নিউট্রন কয়টা আছে? কী ব্যবহার করবে? আমরা জানি নিউট্রন সংখ্যা মানে হলো প্রোটন প্লাস, ভর সংখ্যা মানে কি? ভর সংখ্যা মানে বলেছি প্রোটন প্লাস নিউট্রন। তাহলে নিউট্রন সংখ্যা দাঁড়ালো, নিউট্রন সংখ্যা দাঁড়াবে কি? ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা। তাহলে ভর সংখ্যাটা হলো 23, প্রোটন হলো 11। দ্যাট ইজ সোডিয়ামের মধ্যে নিউট্রন আছে 12 বা 12টি। তাহলে ভর সংখ্যা থেকে যদি আমরা পরমাণু ক্রমাঙ্ক মাইনাস করি, তাহলে নিউট্রন কয়টা আছে এটা বের করা যায়। তো যাই হোক, আমাদের আজকে ক্লাসের টাইম প্রায় শেষ। আজকে ক্লাসে যদি কি পড়েছি বলি আমরা, তাহলে আমরা পারমাণবিক মডেল, থমসনের পরমাণু মডেল আমরা পড়লাম, রাদারফোর্ডের পারমাণবিক মডেল সেটা কিভাবে এসছে এগুলি আমরা ডিটেলস আলোচনা করলাম। এরপরে আমরা এসেছি দুটো ইম্পর্ট্যান্ট টার্ম যেগুলি চ্যাপ্টারের পরবর্তী সময়ে লাগবে, যে পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যা বলতে কী বোঝায়, এটা আমরা আলোচনা করলাম। তো আমি আশা করব তোমরা বাড়িতে এগুলি পড়বে
তো এরপরে আমাদের নেক্সট ক্লাস যখন হবে আমরা চ্যাপ্টারের সামনের জিনিসগুলি আলোচনা করব। সো তোমরা বন্দে ত্রিপুরা চ্যানেলটা ফলো করো কন্টিনিউ, এটা আশা করব, এবং বাড়িতে অবশ্যই পড়াশোনা চালিয়ে যাও। এই বলে আমার আজকের ক্লাস আমি এখানে শেষ করলাম। নেক্সট ক্লাসে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। ঠিক আছে।